বিসমিল্লাহির রহমানির রাহিম। মারুফের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে কিছু সমস্যা আছে, ও লিখে পাঠাইছে, আমি আগে ওইগুলো সলভ করব, তারপরে যদি সময় পাই অন্যগুলো করবো। 5.1-এর ওর সমস্যা যেগুলা সমস্যা হচ্ছে 21, 22, 23, 25, তার মানে ওটা যা ছিল সবই সমস্যা। আচ্ছা, তাও ভালো, সমস্যার কথা তো বলছো। 21 নাম্বারে যেটা বলছে খেয়াল করো, একটি লঞ্চে যাত্রী সংখ্যা আছে হচ্ছে কতজন? 47 জন। মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার কত গুণ? দ্বিগুণ। ডেকের ভাড়া মাথা পিছু 30 টাকা। মোট প্রাপ্তি কত টাকা? মোট প্রাপ্তি হচ্ছে 1680 টাকা। কেবিনে যাত্রী সংখ্যা নির্ণয় করতে বলছে। মাথা পিছু কেবিনের ভাড়া হচ্ছে ডেকের ভাড়ার কত গুণ? দ্বিগুণ। ডেকের ভাড়া মাথা পিছু এত টাকা। আচ্ছা, তাহলে আমরা আগে কেবিনের যাত্রী সংখ্যাটা কত এটা বের করি। মনে করি, প্রথমে লিখবো মনে করি, যেহেতু আমার কেবিন যেটা বের করতে বলছে ওটা ধরে নিই। মনে করি কেবিনের যাত্রী সংখ্যা, কেবিনের যাত্রী সংখ্যা ইকুয়াল টু কতজন? এক্স জন। অতএব ডেকের যাত্রী সংখ্যা তাহলে কত হবে? ডেকের যাত্রী সংখ্যা, ডেকের যাত্রী সংখ্যা মোট যাত্রী 47, এখান থেকে কেবিন এক্স চলে গেছে, তাহলে এটা হবে হচ্ছে ডেকের যাত্রী সংখ্যা। এখন এখানে ডেকের আবার আবার ডেকের মাথা পিছু ভাড়া, ডেকের মাথা পিছু ভাড়া, ডেকের মাথা পিছু ভাড়াটা কত টাকা করে? 30 টাকা করে। এখন ডেকে যাত্রী সংখ্যা আছে কত ছিল এটা? তাহলে অতএব ডেকের ডেকের মোট ভাড়া, ডেকের মোট ভাড়া হবে এটা 47 মাইনাস এক্স ইন্টু 30। 0, 3 সাথে 21, 1 হাতে 2, 12 2 14 মাইনাস 30x, এত টাকা। এটা হলো ডেকের মোট ভাড়া। অতএব কেবিনের মাথা পিছু ভাড়া, কেবিনের মাথা পিছু ভাড়া হচ্ছে ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া যা, কেবিনের ভাড়াটা হচ্ছে তার দ্বিগুণ, তাহলে এত টাকা ইকুয়াল টু 60 টাকা। কেবিনের মোট ভাড়া, কেবিনের মোট ভাড়া, মোট ভাড়া, কেবিনের যাত্রী সংখ্যা কত ছিল? 1 জন, তাহলে মোট ভাড়া হবে 60x টাকা। তাহলে এখন প্রশ্ন মতে লেখো। প্রশ্ন মতে এইটা যোগ এইটা ইকুয়াল টু হচ্ছে 1680। ক্যালকুলেশন করবা, হয়ে যাবে আমার মনে হয়, এখন পারবা। এখানে আমরা যেটা, আচ্ছা এটা একবার করে নিলে এটা বেটার, আর এই লাইন না করেও করা যায়। আচ্ছা আমি করলাম না, আমি যেহেতু করে ফেলছি এভাবেই থাক। সমাধান করবা, এটা হয়ে যাবে। তারপরে চলে যাব হচ্ছে 25 নাম্বারে। মোট 120টি 25 পয়সার মুদ্রা এবং 50 মুদ্রা আছে, মোট হচ্ছে 35টা। কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত এটা বের করতে বলছে। তাহলে মনে করি 25 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা ইকুয়াল টু কত? এক্সটি। অতএব 50 পয়সার মুদ্রা ইকুয়াল টু কত হবে? মোট 120টা, এখান থেকে 25 এতটি। আমরা জানি যেহেতু এখানে পয়সা আছে, পয়সার হিসাব, তাহলে আমরা জানি 1 টাকা ইকুয়াল টু কত পয়সা? আমরা জানি 1 টাকা ইকুয়াল টু 100 পয়সা। অর্থাৎ মোট কত ছিল? 35 টাকা। 35 টাকা ইকুয়াল টু কত হবে? 100 গুণ 35, এত পয়সা হবে, ইকুয়াল টু এত পয়সা, ইকুয়াল টু কত? 3500 পয়সা। প্রশ্ন মতে, প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে 25 পয়সার মুদ্রা কত? এক্সটি, তাহলে 25x প্লাস 50 পয়সার মুদ্রা এটা, তার মানে যেহেতু 50 পয়সা এতটি ছিল, তার মানে একটাই তো 50 পয়সা, তাহলে এতটি কত হবে? এত গুণ 50 ইকুয়াল টু কত? 35। ক্যালকুলেশন করবা, প্রথমে হচ্ছে 25 পয়সার মুদ্রা বেরোবে, তারপর হচ্ছে 50 পয়সাটা বের করবা। একটি গাড়ি ঘন্টায় 60 কিমি বেগে কিছু পথ এবং
ঘন্টায় 40 মিনিট বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে। গাড়িটি মোট 5 ঘন্টায় 240 কিমি পথ অতিক্রম করে। ঘন্টায় 60 কিমি বেগে কত দূর গিয়েছিল? তাহলে লেখো মনে করি 60 কিমি, মনে করি ঘন্টায় 60 কিমি বেগে অতিক্রম করে সমান x কিমি। না, এখানে ঘন্টাটা দিও না, মনে করি 60 কিমি বেগে অতিক্রম করে সমান কত? x কিমি। অতএব 40 কিমি বেগে অতিক্রম করে, তাহলে কত হবে? মোট পথ ছিল কত? 240 বিয়োগ x কিমি। 240 বিয়োগ x কিমি। এখানে 60 কিমি, যেহেতু ঘন্টা পার ঘন্টায়, এখানে যেহেতু ঘন্টায় 60 কিমি বেগে গেছিল, তাহলে 60 কিমি যেতে সময় লাগে সমান কত ঘন্টা? সমান 1 ঘন্টা। অতএব 1 কিমি যেতে সময় লাগে কত? 1/60 ঘন্টা। অতএব x কিমি যেতে সময় লাগে ইকুয়াল টু x বাই কত? 60 ঘন্টা। আবার 40 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। 1 কিমি যেতে সময় লাগে ইকুয়াল টু কত? 1/40 ঘন্টা। অতএব 240 মাইনাস এক্স, এত কিমি যেতে সময় লাগে 240 মাইনাস এক্স বাই এত ঘন্টা। প্রশ্ন মতে এইটার যোগে এটা ইকুয়াল টু কত? 5 করে ফেলবা, তাহলে হয়ে যাবে। 25 নম্বর যে অঙ্কটা আছে, বলছে একটি স্টিমারের যাত্রী সংখ্যা 376 জন। ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার দ্বিগুণ। দেখো একটু খেয়াল করো, আমি তো এগুলো 5 থেকেই করাচ্ছি। ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার দ্বিগুণ। ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার কত গুণ? 3 গুণ। বেটার। এখন তোমার যদি আমি বলতাম যে দেখো এখানে বলছে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার দ্বিগুণ, তাহলে এখানে মনে করবা কোনটা ধরবা তুমি? ডেকেরটা ধরবা না কেবিনেটটা ধরবা? তাহলে তুমি নিঃসন্দেহে বলে দিতে যে স্যার কেবিনেটটা ধরবো, কারণ কেবিনেটটা পড়ে আছে, এটা আমরা শিখেছি। হ্যাঁ, ডেকের কেবিনেটটাই ধরবো, কিন্তু ওরা বলে দিছে কোনটা? ডেকেরটা। ওরা বলছে কোনটা? যেহেতু ডেকেরটা বলছে তার মানে একটু প্যাচ আছে, তাহলে ওরা ডেকেরটা বলে দিছে, আমাদের কেবিনেটটা বের করতে হবে। আমরা এইভাবেই লিখে দেখবা চলে আসছি। ক নাম্বার আমি করি, দেওয়া আছে ডেকের যাত্রী সংখ্যা ইজ ইকুয়াল টু কত? এক্স জন। ডেকের যাত্রী সংখ্যা ইকুয়াল টু কত যে আছে? এক্স জন আছে না? শুধু এক্স বলছে, সংখ্যা এক্স বলছে, শুধু এক্স ইকুয়াল টু এক্স। যেহেতু এই বাংলাটা লেখো, ওরা যেটা দিয়ে দিছে, ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার কত গুণ? 3 গুণ। সুতরাং এখন আমরা তো জানি যে সবসময় পরেরটা ধরতে হয়, কিন্তু ওরা আগেরটা দিছে, আমরা আমাদের সিস্টেম এখন করে নিব। যেহেতু ওরা ডেকেরটা দিছে, আমরা ডেকেরটা এখানে নিব, কেবিনেটটা এখানে নিব। তাহলে সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা কার? ডেকের যাত্রী সংখ্যার, ডেকের যাত্রী সংখ্যার কত গুণ? সংখ্যার
যেহেতু এখানে 3 গুণ আছে না, এটা উল্টে যাবে, 1/3 গুণ 1 কত গুণ 3 গুণ। অতএব কেবিনের যাত্রী সংখ্যা সমান কত হবে, সরি এখানে 3 গুণ ছিল, তাহলে 1/3 গুণ এই কেবিনের সংখ্যা হবে x/3। তাহলে কেবিনের যাত্রী সংখ্যাগুলো কত হলো, x/3। এটার সমীকরণ গঠন করতে বলছে। যাত্রী সংখ্যা মোট কত ছিল, 376। তাহলে প্রশ্ন মতে, বুঝছো না বুঝো না, এটা আমাদের বইতে যেটা দেওয়া ছিল ওটা তো ডেকেরটা ধরছিল, আমরা জানি যে আমরা যেটা ধরবো ওটা অবশ্যই পরে থাকবে, এই জন্য আমরা সুতরাং পরে লিখে নিছি। নিয়ে এখানে যে গুণটা থাকবে, এখানে 3 গুণ ছিল, এটা উল্টে যাবে। এখানে যদি থাকতো 2/3 গুণ, তাহলে এটা হতো 3/2 গুণ। তাহলে এখন প্রশ্ন মতে ওরা যেটা বলে দিচ্ছে, প্রশ্ন মতে এক্স প্লাস x/3 কত, 376। ক নাম্বার শেষ। খ নাম্বারে যাবা। ক নাম্বারে বলছে ডেকের যাত্রী এবং কেবিনের যাত্রী সংখ্যা কত। প্রথমে লিখবা ক নং হতে প্রাপ্ত এটা, এখান থেকে এক্স এর মান বের করবে, এক্স হচ্ছে ডেক হবে, তারপর কেবিনটা বের করবা। খ নাম্বারটা পারবা। গ নাম্বার বলছে কেবিনের মাথাপিছু ভাড়া কত। এখন কেবিনের মাথাপিছু ভাড়া যদি আমরা বের করতে চাই, আমাদের এইখানে ডেকের মাথাপিছু ভাড়া দেয়া আছে। তাহলে প্রথমে আমরা গণঙে যাব, যখন যাবা তখন লিখবা খ নং হতে প্রাপ্ত। গণংটা যখন যাবা, এখানে তো এক্স এর মান পাবা, কেবিন আর যাত্রী পাবা। খ নং হতে প্রাপ্ত ডেকের যাত্রী সংখ্যা ইকুয়াল এত, কেবিনের একটু লিখেই দিই, ডেকের যাত্রী সংখ্যা ইজিক্যাল টু যেটা পাবো ওটা, কেবিনের যাত্রী সংখ্যা ইজিক্যাল টু একটা। তারপর অতএব ডেকের মোট ভাড়া ইকুয়াল টু, এখানে ডেকের মাথা পিছু ভাড়া ছিল কত টাকা, 60 গুণ যেটা এখানে যেটা পাবো ওটাতে গুণ করবা, গুণ করে যেটা পাবো ওটা লিখবো। অতএব কেবিনের ভাড়া ইকুয়াল টু মোট ভাড়া যেটা দেয়া আছে, মোট ভাড়া দেয়া আছে কত, 33,800। ওইটার থেকে এটা বিয়োগ করে দেবে, তাহলে আমরা কেবিনের ভাড়াটা পেয়ে যাব। এখন কেবিনের যে ভাড়াটা পাবো ওটা হচ্ছে মোট কতজন ছিল, অতজনের পাবো। তাহলে এখানে এতজনের ভাড়া ইকুয়াল টু এত টাকা, তাহলে একজনের ভাড়া কত। আমার মনে হয় যে পারবা, 25 নাম্বারটা করবা, করে আমাকে পাঠাও। যদি কোনো সমস্যা থাকে বলো, নাহলে আমি 5.2 চলে যাব এর পরের দিন। আচ্ছা, ওর হায়ার ম্যাথের সমস্যা হচ্ছে 3 এবং 4। হায়ার ম্যাথে আমরা যেটা করতেছিলাম, হায়ার ম্যাথের হচ্ছে আমরা 5.4 করতেছিলাম। 5.4-এর মারুফের সমস্যা হচ্ছে 3 এবং 4। 3 এবং 4 একই নিয়মের, আমি যে কোনো একটা করে দেবো। আমি 3 নাম্বারটা করে দিই, 4 নাম্বারটা করে নিবা তোমরা। তিন নম্বরে প্রথমে লিখবা দেওয়া আছে x² ইকুয়াল টু 7x প্লাস 6y, y² ইকুয়াল টু 7y প্লাস 6x। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আমি এর আগেও বলে দিছি, দেখো এখানে x² এবং y² আছে। যদি x² এবং y² থাকে, তাহলে আমাদের যেটা করতে হবে, এই দুইটা সমীকরণ বিয়োগ করতে হবে। এটা হচ্ছে মেন মনে রাখতে হবে। তাহলে সমীকরণ 1 ও 2 বিয়োগ করে পাই। যদি বিয়োগ করি তাহলে কি পাবো, x² মাইনাস y² 7x প্লাস 6y মাইনাস 7y প্লাস মাইনাস 6y। তাহলে এটা হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। এখানে থাকবে হচ্ছে কত, x, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস y। তাহলে এটা এক পাশে নিয়ে আসো। এই কাটাকাটি কিন্তু হয়, কিন্তু কাটাকাটি করা যাবে না, কিন্তু ভুলেও কেউ এক্স কখনো তাড়াবে না সমাধান অঙ্কে। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন যাবে, তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে এক্স এর মান বের করতে পারবা, এখান থেকে বা করেই দিই আমি। অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 বাই এক্স ইকুয়াল টু কত, ওয়াই। এটা দেওয়া হচ্ছে 3 নাম্বার।
অথবা এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই। এটা কত নাম্বার? 4 নাম্বার। তাহলে 3 এবং 4 পাইছি। এখন এক্স এর মান বসাও, এক্স এর মান 1 নং এ বসাও। এক্স ইকুয়াল টু ওয়াই এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে এরপরে যেটা লিখবো এক্স ইকুয়াল টু ওয়াই এর মান এরকম লিখি, 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু ওয়াই বসিয়ে পাই। তাহলে এক্স এর পরিবর্তে কত আসবে? ওয়াই। তাহলে ওয়াই স্কোয়ার 7y প্লাস 6y। তাহলে ওয়াই স্কোয়ার এটা নিয়ে আসলে 13y ইকুয়াল টু এটা, বা ওয়াই কমন যাবে ওয়াই মাইনাস 13। অতএব ওয়াই ইকুয়াল টু 0 অথবা ওয়াই মাইনাস 13 ইকুয়াল টু কত? 0, বা ওয়াই ইকুয়াল টু কত? 13 পেলাম। এখন যেটা করবা, ওয়াইয়ের মান কত নঙে বসিয়ে দেবা? 3 নঙে বসিয়ে দেবা। ওয়াইয়ের মান 3 নঙে বসিয়ে পাই। 3 নঙে বসিয়ে পাই। 3 নঙে যদি বসাই ওয়াইয়ের মান, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াইয়ের মান 3 নঙে বসিয়ে পাই। ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 13 হলে এক্স ইকুয়াল টু কত? 13 পেয়ে গেলাম। তারপরে আবার লিখবা 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই বসিয়ে পাই। ওয়াই তারপরে এখানে বসায় ওয়াইয়ের মান বের করবা, আবার ওয়াইয়ের মান কত নঙে বসাই দেবা? তার 4 নম্বরে বসাই দেবা। শেষ। তাহলে এটা পারলা। তোমরা হচ্ছে 5, 6, 7, 8, আমি আর 2 দিনে ক্লাসটা শেষ করবো। 5, 6, 7, 8 করবা। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই বলবা, আমি ওটা সলভ করে পাঠিয়ে দিব। এটা গেল। এরপরে আমরা চলে যাব হচ্ছে পদার্থে কারো পদার্থে কোনো সমস্যা নাই। পদার্থ হচ্ছে আমরা করতেছিলাম হচ্ছে 4th অধ্যায়ের শেষ করছি। 4th অধ্যায়ে কারো কোনো সমস্যা নাই। আমি 5ম অধ্যায়ে চলে যাব। তোমরা 5ম অধ্যায়ে যেটা করবা, 5ম অধ্যায়ে 1 থেকে 10-এর গ নম্বরটা করবা। 1 থেকে 10-এর গ করবা। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে পাঠাইলে আমি ওটা সলভ করে দিব। পদার্থটা তাহলে গেল। এখন রসায়ন, যেটা রসায়নের তো প্রশ্ন আঁকায় মুখস্থ করাইতেছিলাম 5ম অধ্যায়টা। বিদ্যুৎ পরিবাহীতে যাও, দেখো 102 পৃষ্ঠা আছে। একটি বিকারে খাদ্য লবণে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ এবং অন্য একটি বিকারে 102 পৃষ্ঠায় চলে যাবে। এখানে বিদ্যুৎ পরিবাহিতা আছে। একটি বিকারে খাদ্য লবণে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ এবং অন্য একটি বিকারে চিনির জলীয় দ্রবণ নাও। এবার উভয় দ্রবণে ইলেকট্রোড হিসেবে 2টি গ্রাফাইট দণ্ড কিংবা যে কোনো ধাতব দণ্ড ডুবিয়ে, ধাতব যেন কোথায় থাকবে? গ্রুপ 1 এবং গ্রুপ 2-এ আছে ধাতব দণ্ডদ্বয়ের ডুবিয়ে দণ্ডদ্বয়ের সাথে ছবিতে দেখানো উপায়ে ব্যাটারি এবং ভাল্ব দুটি যুক্ত করে বর্তনী পূর্ণ করো। এরপর পর্যবেক্ষণ করো। কি দেখবে যে খাদ্য লবণে দ্রবীভূত বর্তনীতে ভাব জ্বলছে, কিন্তু চিনির জলীয় দ্রবণগুলো যুক্ত বর্তনীতে ভাব জ্বলছে না। অর্থাৎ খাদ্য লবণে বা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহ করে, কিন্তু চিনির জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না। এই থেকে তোমরা মন্তব্য করতে পারো আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু এর কারণ কি? এর কারণ তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো। বিদ্যুৎ পরিবাহের জন্য প্রয়োজনীয় বিচ্ছিন্ন ধনাত্মক ও ঋণাত্মক আয়ন খাদ্য লবণে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ধনাত্মক আয়ন হিসেবে সোডিয়াম এবং ঋণাত্মক আয়ন, যেহেতু জলীয় দ্রবণে আয়নিক বিচ্ছিন্ন ধনাত্মক অবস্থান করে, কাজেই সকল আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। অপরদিকে জলীয় দ্রবণে আচ্ছা, তাহলে এটা আন্ডারলাইন করে এখান থেকে 103 পৃষ্ঠা থেকে বিদ্যুৎ পরিবাহের জন্য প্রয়োজনীয় বিচ্ছিন্ন ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন, প্রয়োজন বিচ্ছিন্ন কি ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন ঋণাত্মক আয়ন, এটাই করো। তারপর ওইটা বাদ, পরের লাইনে যাও। যেহেতু জলীয় দ্রবণে আয়নিক যৌগসমূহে বিচ্ছিন্ন ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন হিসেবে অবস্থান করে, কাজেই সকল আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহ করে। এইটুকু আন্ডারলাইন করো। অপরদিকে জলীয় দ্রবণ সমযোজী যৌগে বিদ্যুৎ পরিবহন করে না, কারণ সমযোজী যৌগ কোনো বিচ্ছিন্ন আয়ন
তৈরি করে না, আবার দ্রবণে আয়ন না থাকলে তা কখনো বিদ্যুৎ পরিবহন করে না। আন্ডারলাইন করে দেওয়া পর্যন্ত। সুতরাং তাহলে আমরা বলতে এখানে প্রশ্নটা হচ্ছে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে কিন্তু সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। এটা আসবে হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নে আসবে। তারপরে চলে যাব হচ্ছে 104 পৃষ্ঠায়। এখান থেকে ধাতব বন্ধন, ধাতব বন্ধন আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ধাতব বন্ধন কাকে বলে। ধাতব বন্ধন কাকে বলে? একটি ধাতু, দ্বিতীয় লাইন থেকে, একটি ধাতু অপর একটি অধাতুর মধ্যে আয়নিক বন্ধন এবং দুটি অধাতু পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়, কিন্তু দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটাকে ধাতব বন্ধন বলে। তাহলে ধাতব বন্ধন কাকে বলে? আমরা জানি আয়নিক বন্ধন গঠিত হচ্ছে একটা ধাতু একটা অধাতু আর দুইটা অধাতব পদার্থ নিয়ে হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে ধাতব বন্ধন হচ্ছে যদি দুইটা ধাতু পরস্পরের কাছাকাছি আসে তাহলে তাদের মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় ওটাকে বলে ধাতব বন্ধন। তারপর এখান থেকে আর একটা প্রশ্ন হচ্ছে পারমাণবিক শ্বাস কাকে বলে? এটা দেখো ছবির নিচে, এই ছবি আছে, ছবিটার নিচের প্যারাটা। ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে সাধারণত একটি, দুইটি কিংবা তিনটি ইলেকট্রন থাকে এবং এদের আকার একই পর্যায়ে অধাতব পরমাণুর আকারের চেয়ে বড় হয়। ধাতব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসে আকর্ষণ অনেক কম হয়, ফলে ধাতুতে পরমাণুর সঙ্গে তাদের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বলে, অ্যাটম কোর। তাহলে পারমাণবিক শ্বাস কাকে বলে? এটা ধাতব বন্ধন কাকে বলে এটা পড়লাম। তারপরে আর একটা প্রশ্ন হচ্ছে, এখানে মোট 3টা প্রশ্ন হয়, তারপরে আন্ডারলাইন করা পরের প্যারাটা এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। ধাতব স্ফটিকের পারমাণবিক শ্বাসগুলোর সুনির্দিষ্ট ত্রিমাত্রিকে বিন্যস্ত থাকে আর ধনাত্মক পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রনগুলো উক্ত পরমাণু শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা করে। এই ধরনের ইলেকট্রন সঞ্চালনশীল ইলেকট্রন বলে। এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে না, পুরো ধাতব খণ্ডে সবগুলো ধাতব আয়নে ইলেকট্রন হয়ে যায়। বলা যেতে পারে ইলেকট্রন সাগরে পারমাণবিক আধান আয়নগ্রহণ স্ফটিকের আকার সুবিন্যস্তে সজ্জিত থাকে। ধাতব স্ফটিকের দুইটি ধাতব আয়নের মধ্যবর্তী স্থানে যখন একটি সঞ্চালনশীল ইলেকট্রন অবস্থান করে তখন ইলেকট্রনের প্রতি উভয় ধাতব আয়ন স্থির বিদ্যুৎ আকর্ষণে আকর্ষিত হয়। এই কারণে ধাতব আয়ন দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারেন। এটি মূলত ধাতব বন্ধনের মূল কারণ। ধাতুর মধ্যে সঞ্চালনশীল এই ইলেকট্রনগুলোই তাপ ও বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী। অনুরূপে ধাতু নমনীয়, ঘাত সহনীয়, ধাতব উজ্জ্বল্য ইত্যাদি ধর্ম সঞ্চারিত এই ইলেকট্রনের কারণেই ঘটে। তাহলে এই পর্যন্ত মোট হচ্ছে 3টা প্রশ্ন। একটা হচ্ছে ধাতব বন্ধন কি, আর একটা হচ্ছে পারমাণবিক শ্বাস কি, আর একটা হচ্ছে ধাতব বন্ধন কেন বিদ্যুৎ পরিবহন করে, অথবা ধাতব বন্ধন নমনীয়, ঘাতসমীয় অথবা উজ্জ্বল্য দেয় প্রদর্শন করে কেন। এই প্রশ্ন 3টা পূর্বা পড়ে লিখে আমাকে পাঠাবা এটা। এরপর আমরা চলে যাব হচ্ছে বায়োলজিতে। বায়োলজি আমি পড়াটা দিয়ে নিই। বায়োলজি রক্ত পড়ছিলাম, ঐসি কর্নেশিক কার্ডিয়াক পেশি বাড়ির পেশি পর্যন্ত পড়ছিলাম। এরপরে চলে যাবা সিনায়ু টিস্যু। সিনায়ু টিস্যুতে আমি আন্ডারলাইন করে দিয়েছিলাম যে এতটুকু পড়তে হবে। যতটুকু আন্ডারলাইন করছি পুরাটা পড়বেন, মুখস্থ করবেন। সিনায়ু টিস্যু চিত্র সহ, সিনায়ু টিস্যুটা কিন্তু প্রায়ই প্রশ্ন আসে এখান থেকে। তারপর হচ্ছে 41 পৃষ্ঠার রেচনতন্ত্র পড়বা। রেচনতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থি 42 পৃষ্ঠার অন্তঃক্ষরা গ্রন্থি। আর এখানে 40 পৃষ্ঠায় দেখো অঙ্গ সংস্থানিক বিদ্যা বলে। এই সংজ্ঞাটা পড়বা। দেহের অঙ্গ সমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে অঙ্গ সংস্থানিক বিদ্যা বলা হয়। অন্ত অঙ্গ সংস্থান কি? জীবদের ভিতরের অঙ্গগুলো সমন্বয়ে জীববিজ্ঞানের যে শাখায় বিশদভাবে আলোচনা করে তাকে
অন্ত অঙ্গ সংস্থান বলে। এই সংখ্যাগুলো হলো একদম সহজ, এগুলো একটু পড়তে হবে। বহিঃ অঙ্গ সংস্থান কি এটা পড়বেন। আচ্ছা মোট আমি বলে দিই তাহলে, সিনার টিস্যুটা পুরো চিত্র সহ পড়বা, চিত্র এঁকে। আর এখান থেকে অঙ্গ সংস্থান বিদ্যা, বহিঃ অঙ্গ সংস্থান বিদ্যা, অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা পড়বা, পরিপাক পড়বা, রেচনতন্ত্র পড়বা এবং হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি পড়বা। এগুলা পড়ে আমাকে লিখে পাঠাবা। এ পর্যন্তই। আর একটু কথা বলি, তোমরা হচ্ছে কন্টিনিউ গরম পানি খেও, গরম পানিটা একদম এসেনশিয়াল। আর যদি কেউ কখনো দেখো যে হঠাৎ করে তোমার নাকে কোনো মানে কোনো খাবারের গন্ধ পাচ্ছ না বা স্বাদ নেই খাবারে, অথবা যদি দেখো যে তোমার নাকে বা গালে একটা গন্ধ আসছে, যে আমরা যখন ঢোক গিলি বা নিঃশ্বাস নিই তখন একটা গন্ধ আসে, তাহলে তুমি যেটা করবে এখানে ভাপ নিতে হবে। পানি গরম করবা, গরম করে ওর মধ্যে লেবু দিবা, আদা দিবা, লবণ দিবা, তারপর তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, এই রসুন, এটা দিয়ে ওটাকে জ্বালাবা। জ্বালানোর পরে যে ভাপ হবে ওটা গামছা দিয়ে মুড়ি দিয়ে নিবা। আমার মনে হয় গন্ধটা চলে যাবে। আর এই গন্ধটা আসলে কেউ কখনো অবহেলা করবা না। আচ্ছা বাই।